আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত, নিজের এই অবস্থান কর্মকর্তাদের স্পষ্ট করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। Inclusive ইলেকশনের জন্য ধাবিত হচ্ছে। There should be free, fair and inclusive election, and the election should be within December. ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে কেবলমাত্র তারাই নির্বাচন ডিসেম্বরে চাইছে না, এবং এই দলটির এখনো নিবন্ধন হয়নি। আপনি কি জানেন নির্বাচন কবে? এটা কি জানুয়ারিতে, ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিলে, মেতে, জুনে? জুনে কি নির্বাচনের পরিবেশ থাকে? ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটা সময় হবে। আমি গতকালও যেমন বলেছি, এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে। বর্তমানে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা। বাংলাদেশের জনগণের রাজনৈতিক দল সহ সেনাবাহিনী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও এনসিপি নেতাকর্মীরা নির্বাচনকে বিলম্বিত করছে। রাজনৈতিক অস্থিরতা দূর করতে সেনাপ্রধান জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতেই হবে, এই ধরনের কথাগুলো একটি রাষ্ট্রকে স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি চাই। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা চাচ্ছে না ডিসেম্বরের নির্বাচন হোক, তাই সেনাপ্রধানের বক্তব্যে উল্টো জবাব দিয়েছে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সহ আরো অনেকেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি লক্ষ্য করেছেন কি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে? হাইজ্যাক, ছিনতাই, না জানি দেশের সর্বোচ্চ বাহিনীর প্রধান সেনাপ্রধানের বক্তব্যে পাল্টা জবাব দেয় রাশেদ খান। বলেন, যারা সেনাপ্রধানকে সম্মান দিতে জানে না তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। জাতীয় পার্টি আমেরিকার মতন করে নিষিদ্ধ করতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে নির্বাচন নিয়ে খেপেছে সাধারণ জনতা। ওদিকে এনসিপি নিষিদ্ধের দাবিতে খেপেছে সাধারণ জনতা। সানজিদকে গ্রেপ্তারের হুঁশিয়ারি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। তো দর্শক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে মনোযোগ সহকারে দেখে আসি। বাংলাদেশে যখন বৈষম্যহীন, যেমন আমাদের ছাত্র ভাইরা যখন এই টিএসসির মোড়ে আজও ভাষ্যকারে শোডাউন উঠেছিল, সেই সময় তাদের আন্দোলন ছিল কোটার সংস্কার। যে কোটার সংস্কার নিয়ে আমরা সবাই বৈষম্যহীন, যারা কোঠায় আছে তারা সবারই চাকরি হয়, আমরা শিক্ষিত স্টুডেন্ট, আমাদের কোনো চাকরি হয় না। কিন্তু কোটার সংস্কারের বিনিময়ে আমরা আমজনতা সবাই মিলে যুদ্ধ করেছি, আমরা কোটার সংস্কার করব। এখন আমাদের যে ছাত্র ভাইরা যে আমাদের সাথে জনগণের সাথে যে ধোঁকাবাজি করবে আমরা তো জানি না। তারা আমাদেরকে এখন রেখে, জনগণকে রেখে এখন তারা যে জাতীয় নাগরিক পার্টি তৈরি করছে। এই জাতীয় নাগরিক পার্টি এখন আমি জানতে চাই, ছাত্র ভাইরা এরা তো নিজেই চলতে পারে নাই, আর এই যে মানিক এভিনিউর মধ্যে যে জনসভা, যে স্রোতের ঢল দেখলাম, এই টাকাগুলার খরচ এদের ব্যয়বহুল কে করতেছে? আমরা তো একজন 24 আন্দোলন বীরমুক্ত যোদ্ধা, আমরা তো পরিচয় পেলাম না। আর ঢাকা ভার্সিটির মধ্যে শতকরা 99% ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ থানার বাসের হেল্পার। আর এখন আমরা যুদ্ধ করার পরেও দেখি টিএসসির মধ্যে আমরা যখন যাই, ছাত্র সম্মেলন লক্ষ লক্ষ ছাত্রের মাঝে ইফতার পার্টি দেয়, আমাদের চান্স দেয় না, স্টেটুকু ব্রেক করতে দেয় না। আর কিছু কিছু জায়গায় দেখতেছি যে আওয়ামী লীগ পুলিশ ছিল, ছাত্রলীগ যুবলীগ ছিল, আমাদের রিস্টায় টায়ারে যে স্ক্রু দিয়ে আমাদের ঘুতে মেরেছিল, গাড়ি ঘটাইছিল। এখন যারা কোটার সংস্কার নিয়ে আন্দোলন করেছে, তারা যদি আবার ইউনিভার্সিটি মধুর ক্যান্টিন থেকে কোঠা চালু করিয়ে ছাত্র ট্রাফিক যে মোড়ে মোড়ে আইন দিয়েছে, একটা যেমন ট্রাফিক ফেল, যেমন সানগ্লাস, যেমন ট্রাফিক আইন, যেমন তার মোসাম ট্রাফিক সার্জেন্ট, তার কাছে পরামর্শ নাই, আমরা রাস্তায় দেখি। ঠিক আছে ভাই, আপনারা তো কোঠা নিয়ে সংস্কার নিয়ে আন্দোলন করছে, আপনারা কোঠার পাগল হয়েছেন, আমরা জনগণ কি পেলাম? আপনারা কি এই নিয়েই জনগণের ধোঁকাবাজি করে আপনারা কি এই স্বার্থর কারণে এই আমাদের আমজনতার নিরীহ মানুষ বন্ধ করেছেন? 850 জন মৃত্যুবরণ করেছে, আমরা লাঠিচার্জ খেয়েছি, কিন্তু আমরা কি পেলাম? আরো আপনারা স্বপ্ন দেখতেছেন আগামী দিনের আমরা প্রেসিডেন্ট হব। আগে ইংলিশ শিখুন, আগে ভাউয়াল শিখুন, ইংলিশের ওয়ার্ড শিখুন, আগে পড়াশোনা মাস্টার অনার্স পাস করেন, তারপরে আপনারা রাজনীতিতে আসেন। এখনো তো ইংলিশের ভাউয়াল বোঝেন না, এখনো ওয়ার্ড বোঝেন না, এখনো জ্যামিতি বীজগণিত বোঝেন না, এখনো ডাবার হালা চাল বোঝেন না। ওরা বোঝে যে মধুর ক্যান্টিন টিএসসির মধ্যে চা খাওয়া আর যে মিডিয়ার সামনে নেতৃত্ব দেওয়া। এটা 30 লক্ষ শহীদের বাংলাদেশ, 18 কোটি মানুষ, আমরা জনগণ আনাচে কোনাচে সবার কাছে সোশ্যাল মিডিয়া আছে, আমরা সব খবর দেখি। আমাদের যদি ভালোবাসতেন, আমাদের যদি সিন্ডিকেট, দ্রব্যমূল্য, সুশাসন সবকিছু যদি আমাদের উপহার দিতে পারতেন, ভাবতাম ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের গর্বময় হবে। কিন্তু আমাদের সংস্কারের বিনিময়ে আপনারা দেশটা সুন্দর পথে ঢেলে দিতেছেন। ওরা 300 আসনে নির্বাচন করে, আমার জানা মতে
আমি দিস ইজ মাই চ্যালেঞ্জ, আমি নির্বাচন করব আর একটা সমরক নির্বাচন করবে। যদি ওই সমরক আমাকে যে হেরে উনি যদি নির্বাচনে পাশ করতে পারে, আমি আজীবন ওনার গোলামি করে খাবো। এটা ঢাকা ইউনিভার্সিটি মধুর ক্যান্টিন না, এটা বাংলাদেশ। বাংলাদেশের মন জায়গাতে একটা ইউনিয়ন নির্বাচন করতে 2 কোটি টাকা লাগে। আর এখন ওরা যে নির্বাচন বাংলাদেশ 300 আসন, ওরা কত হাজার কোটি টাকার মালিক হয়েছে। কেমন আমি বলতে, আমি তো 24শে জুলাইয়ের মধ্যে আন্দোলনে সংগ্রাম করেছি, মারামারি করেছি, যে আমার রিপোর্ট আছে, আমি তো পরিচয় পেলাম না। যদি পরিচয় পেতামই, তাই আমি মিডিয়ার সামনে কথা বলি। যারা পরিচয় ছিল না তারা এখন সমন্বয়ক উপদেষ্টা সদস্য সচিব হয়েছে। চাই বাংলাদেশের সুশাসন, সিন্ডিকেট, আমাদের বাংলাদেশের গণঅধিকার, মানবাধিকার, আমরা এদেশে সুষ্ঠুভাবে চলতে পারি, এই আমরা আশা প্রত্যাশা। আমি নিজের স্বার্থ করি না, আমি গণতন্ত্রের স্বার্থ করি। ইউনূস শুধু বাংলাদেশের সম্পদ নয়, সারা পৃথিবীর সম্পদ। তাই আমরা সবাই মিলে ওই দিন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছেন। 8 তারিখে 8ই আগস্ট ইউনূস স্যার শপথ নিয়েছে। জাতি মনে করেছে উনি দায়িত্ব নিলে উনিকে সবাই মুরব্বী হিসাবে মেনে নিয়েছে। সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু নয়, চেয়ারম্যান সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সবাই, এবং সকল রাজতন্ত্রকামী রাজনৈতিক দল এবং ছাত্র জনতা সবাই মিলে ওনাকে সমর্থন দিয়েছে। উনি আলহামদুলিল্লাহ উনি চিফ অ্যাডভাইজারের দায়িত্ব নিয়েছেন। এবং দায়িত্ব নেওয়ার পরবর্তীতে মানুষের আশা ছিল কি, যারা এই 17টি বৎসর পাখির মতো মানুষকে গুলি করে মেরেছে, মানুষকে গুম করেছে, এই ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম মৃত না জীবিত আমরা কেউ জানি না। এখন কি আমরা বলতে পারবো না এর বিচার চাই? ইলিয়াস আলী কোথায়, আমরা কি বলতে পারবো না এটার বিচার চাই? এর বিচার কি হওয়া উচিত না? ওই সময় কাদের ডিউটি ছিল আজকে কি খুঁজে বের করা যাবে না? ওই সময় এই অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা কারা ছিলেন এবং কে কি করেছিলেন? কাজেই বিচার তো অবশ্যই করতে হবে। এবং আজকে 9 মাস যে 10 মাসে আপনার সরকারের বয়স, কাজেই মনে রাখতে হবে বিচারের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। বিচার তার নিজস্ব ধারায় এখানে বসে আছেন, চলতে থাকবে, এটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। যে অন্যায় করেছে তার বিচার বাংলার মাটিতে হতেই হবে। সেই আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন, আমার ভাই হোক, যারা হারিয়ে গেছে, গুম হয়েছে, যাদেরকে আমরা জবরদস্ত হয়েছি, আমাদের বিরুদ্ধে যে এরকম শত শত মামলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে চিকিৎসা করতে যেতে দেওয়া হয় নাই, এখন ব্যঙ্গ করে বলা হয়েছে এখন উনি যায় না কেন? আপনাদের খেয়াল থাকার কথা, লন্ডনে উনি সাংবাদিকদেরকে বলেছিলেন। অর্থাৎ আল্লাহর কি বিচার, উনি নাই, আলহামদুলিল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আছেন। কাজেই মানুষ কি চিন্তা করে আর আল্লাহ রাব্বুল আলামিন কি চিন্তা করে, এটা চিন্তা করতে হবে। এবং লন্ডনের চিকিৎসকরা বলেছেন, তোমরা যদি উনাকে আজকে থেকে আরো 4টি বছর আগে নিয়ে আসতে পারতে, তখন যখন ইন্টারন্যাশনাল মেডিকেল বোর্ড হয়েছে, লন্ডন এবং জন হপকিন্সের চিকিৎসকরা এবং কিংস কলেজের সেই ট্রান্সপ্লান্ট সার্জনরা তখন বলেছে আজকে থেকে 4 বছর আগে হলে ওনার বয়স আরো 4 বছর কম থাকতো, ফিজিক্যাল ফিটনেস আরো বেশি থাকতো, ওনার যে চিকিৎসা করা প্রয়োজন সেটি আরো অ্যাগ্রেসিভলি করা যেত, তাহলে উনি আরো সুস্থ হয়ে তোমার দেশে যে আগে যেরকম উনি বক্তৃতা বিবৃতি দিতেন, রাজনীতি করতেন, ঠিক একইভাবে উনি দায়িত্ব পালন করতে পারতেন যদি আল্লাহ সহায় হতো। কিন্তু উনার যে চিকিৎসা, জেলখানায় কোনো ধরনের ফলো আপ ছাড়া সরকার চালিয়েছে চিকিৎসার নামে অপচিকিৎসা, সেটি নিয়ে কিন্তু ওনারা বিরাট বড় প্রশ্ন তুলেছে। আপনি কি মনে করেছেন এগুলো বিচার ছাড়া চলে যাবে? এগুলো কি ইতিহাসের মধ্যে যেটা ইতিহাস হয়েছে এইটার কি কোনো ধরনের ইনকোয়ারি হবে না? সময় বলে দিবে, ইনকোয়ারি তার নির্ধারিত সময় হবে। যার যার দায়িত্ব ছিল সে কতটুকু দায়িত্ব পালন করেছেন, কতটুকু ন্যায়, কতটুকু অন্যায় করেছেন, কতটুকু অধিকার বঞ্চিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জবাব আপনাদের দিতেই হবে। কাজেই কোনো অবস্থাতেই কারো ভাবার কারণ নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগ অথবা পলায়নকৃত স্বৈরাচারের কৃত কাজকর্মের বিচার চায় না, এইটি একটি ভুল ধারণা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির নাম শহীদ জিয়াউর রহমানের পরিবার। আরাফাত রহমান কোকো বিনা চিকিৎসায় মারা গেছে, খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকিয়ে রেখেছেন, উনার ছেলেকে সঠিকভাবে দেখতেও দেন নাই, দাফনের পূর্বে ওনাকে যে একটু আদর করবে সেটাও করতে দেন নাই। এই কি বাংলাদেশের ইতিহাস? তার বিচার কি হবে না? তার বিচার কি হতে হবে না? কাজেই মনে রাখতে হবে বিএনপি পলায়নকৃত স্বৈরাচারের বিচারে সবচেয়ে বেশি উচ্চকিত এবং বিচারের দাবিতে সোচ্চার। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ক্ষতিগ্রস্ত, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলায় জর্জরিত। কাজী আপনারা তো 2টা-4টা মামলা খেয়েছেন ভাই, বিএনপি শত শত মানসিকতা। এগুলো করে দয়া করে কনফিউশন সৃষ্টি করবেন না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, বাংলাদেশ সেনাবাহিনী এই জাতির গর্ব, জনগণের প্রয়োজনে 71-এও ছিল এবং আমাদের যত প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক হয়েছে সব সময় ছিল, 90 আমাদের সাথে ছিল। এইবার জুলাই মাসের আগস্ট মাসেও এই সেনাবাহিনী প্রমাণ করেছে তারা জনগণের প্রতিপক্ষ নয়, জনগণের বন্ধু। সেই জন্যই এই প্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা করবেন না।
এবং করে কোনো লাভ হবে না। মনে রাখবেন, আপনারাই বিতর্কিত হয়ে যাবেন যারা চেষ্টা করছেন। আপনারা বলেন দাবি করবেন, আরে ভাই দাবি তো কোনো সমস্যা নাই, দাবি তো করাই যায়, দাবি করার সিস্টেম আছে, কোনো কথা নাই বার্তা নাই। রাত 12টার সময় একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যমুনা ঘেরাও করেন, কথা নাই বার্তা নাই, এটা ফেসবুকে দিলেন কেন? আপনি কোনো দাবি আছে, প্রথম সাংবাদিক সম্মেলন করে বলেন, তারপরে স্মারকলিপি দেন, তারপরে বলেন, সেগুলো তো করেন না। অর্থাৎ আপনারা মনে করেন এই সরকার আপনাদের, অবশ্যই এর জন্য সরকারের কতিপয় ব্যক্তিও দায়ী।